করোনার নতুন ধরন নিয়ে ইউরোপ জুড়ে আতঙ্ক। ব্রিটেনের বাইরে বেশ কয়েকটি দেশে শনাক্ত, প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট, বন্ধ দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল, বিপাকে সাধারণ মানুষ। মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাপে বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে এখন। করোনাকালে চরাঞ্চলগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে, মাতৃমৃত্যুর সংখ্যা, চ্যালেঞ্জ এসডিজি লক্ষ্য অর্জন। এবং পদ্মার পাড়ে এক অন্য শহর, সেতু ঘিরে পর্যটনের হাতছানি, দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে সার্ভিস এরিয়াগুলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। করোনার নতুন ধরন শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। এই অবস্থায় রোববার থেকেই ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির বার্লিন থেকে জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এমনিতেই করোনার ভয়াবহতায় ধুঁকছে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ। তার মধ্যে মরার উপর খাড়ার গা হয়ে এসছে নতুন ধরনের কোভিড ভাইরাস VUI 2020-12/01, যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের। নতুন ধরনের এই কোভিড ভাইরাস 70% সংক্রামক। নতুন এই ভাইরাসে ডেনমার্কে 9 জন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে আরও বেশ কজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে EU। তাই বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সাথে সব রকমের বিমান ও স্থল যোগাযোগ। বিশেষ করে পণ্য পরিবহনে ফ্রান্সের সাথে লাগোয়া দেশটির বর্ডারও বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জার্মানিতে এখনও নতুন এই ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত সাধারণ মানুষ। দেখুন, আমি চ্যারিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবিকা হিসেবে কর্মরত। করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের চিকিৎসাও দিয়ে থাকি। কিন্তু যুক্তরাজ্যের নতুন জাতের কোভিড ভাইরাসের কথা শুনে আতঙ্ক আরো বেড়ে গেছে। জানি না টিকাটা এই ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকরী হবে। তাই বাঁচতে হলে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং সবার সাথে যোগাযোগ কমিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই অবস্থায় সাধারণ জার্মানদের অনেকেই নতুন ধরনের এই ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণের মত দেন। বলেন, এই মুহূর্তে EU থেকে ব্রিটেনকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত সঠিক। যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া ভয়ঙ্কর রূপ বদল করা কোভিডের কথা শুনেছি, তবে এখনো বোঝা যাচ্ছে না এটা কতটা ভয়ঙ্কর। তবে যুক্তরাজ্যের সাথে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে সবকিছু ঠিক থাকলে 27 তারিখে জার্মানি ও ফ্রান্সে করোনার টিকা প্রদান শুরু হবে। নতুন ধরনের কোভিড যাতে ব্রিটেনের মতো জার্মানিকেও গ্রাস করতে না পারে, সে কারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জার্মান ভাইরোলজিস্ট সহ জার্মান রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যার্কেলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতির লাগাম টানতে দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এমন পরিস্থিতির জন্য করোনার নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে দায়ী করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই ভাইরাসটি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে জানিয়ে বিপাকে পড়েছে ব্রিটিশ সরকার। লন্ডন সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি শহর ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে, যেটি সর্বোচ্চ পর্যায়ের। নর্দার্ন আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের প্রতিটি জায়গাতেই পাওয়া গেছে এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সন্ধান। নতুন ধরনের করোনা ভাইরাসের ধরনটা যে ছড়াচ্ছে, এ কারণে আমরা সবাই আতঙ্কিত। ব্রিটিশ গভর্নমেন্ট নতুন করে রেস্ট্রিকশন দিয়েছে। আমরা আশা করব সবাই আরো সতর্কিত হবে। এটা আসলে সিরিয়াসলি আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা যদি হেলায় দুলায় ছেড়ে দিই তাহলে হয়তো এটা মোরলি এফেক্টেড হয়ে যেতে পারে। এটা আসলে অনেক বেশি ডেঞ্জারাস একটা ভাইরাস। এই ভাইরাসের দুই ধরনের সংখ্যা দেখা দিয়েছে। একটি যদি হয় তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দুর্বল হতে পারে, এবং অপরদিকে হয়তো তার বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো সক্রিয় হতে পারে। তবে এখন পর্যন্ত ব্রিটিশ বিজ্ঞানী কিংবা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার মতামত কিংবা মন্তব্য করেনি। নতুন করোনা ভাইরাসের সংক্রমণের তাণ্ডবে লন্ডন সহ পুরো ব্রিটেন এখন দিশেহারা। এখন দেখার বিষয়, বরিস জনসনের সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে এই ভাইরাসের সংক্রমণ রোধে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে নতুন এই ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। এ অবস্থায় মহামারী ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি নিজেদের সীমানা বন্ধ করেছে কানাডা, স্পেন, পেরু, ইসরায়েল সহ বিভিন্ন দেশ।
দক্ষিণ আফ্রিকায় নতুন ঢেউয়ে করোনার রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই প্রাদুর্ভাবে উল্লেখ সংখ্যক নতুন ধরনের করোনার সংক্রমণ চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটি। সাধারণ করোনা ভাইরাসের চেয়ে 501V2 নামে পরিচিত নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য থাকায় দেশটিতে নতুন ধাপে আগের চেয়েও অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কেউ নতুন ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন কিনা আমরা তা গবেষণা করছি। একই সঙ্গে যারা প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন তাদের নমুনাও সংগ্রহ করছি আমরা। নতুন করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্তের খবর জানিয়েছে অস্ট্রেলিয়াও। ব্রিটেন ফেরত এক পর্যটকের দেহে এই ভাইরাস শনাক্তের কথা জানায় কর্তৃপক্ষ। এ অবস্থায় নতুন করে ব্রিটেনের সঙ্গে নিজেদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ভারত, পাকিস্তান, কানাডা সহ বিভিন্ন দেশ। আগামী 2 সপ্তাহের জন্য ইউরোপের সব দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে পেরু। ফ্লাইট বন্ধের পাশাপাশি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ পায়নি সংস্থাটি। ভাইরাসের রূপান্তর স্বাভাবিক ও প্রাকৃতিক বলেও উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। আমাদের বিজ্ঞানীরা ভাইরাসের চরিত্র এবং বৈশিষ্ট্য গবেষণা করছেন। তবে সবচেয়ে বড় কথা, করোনাকে আমাদের মোকাবিলা করতে হবে। আমরা যত বেশি এটিতে বিস্তারের সুযোগ দেব, তত বেশি এই ভাইরাসের রূপান্তরের সুযোগ রয়েছে। আগামী কদিনের মধ্যেই নতুন ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে নতুন ভাইরাস মোকাবিলায় এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। ওমর ইনান, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। বঙ্গোপসাগরের মাটি দিয়ে 30,000 একর নতুন ভূমি। চট্টগ্রামের মিরসরাইয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগরের কার্যক্রম। কাজের সুযোগ মিলবে বহু মানুষের। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকরাম, আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের যে পাথর কোয়ারিগুলো আছে সেই পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের অনুমতির দাবিতে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, 4টি জেলাতে যতগুলো পরিবহন সংস্থা রয়েছে, ট্রাক, মিনি বাস, কাভার ভ্যান, বাস, দূরপাল্লা যান, যতগুলো বাস পরিবহন সমিতি রয়েছে, তারা মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে 3 দিনের জন্য। তাদের দাবি হচ্ছে গিয়ে যে পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন করলে ট্রাকগুলো পরিবহন করতে পারে এবং ট্রাকগুলোর পরিবহন করার পাশাপাশি যে বাসগুলো আছে সেই বাসগুলোতে অতিরিক্ত যাত্রী আসে বিভিন্ন জায়গা থেকে, যে সেই পাথর কোয়ারিগুলোতে অন্তত 20,000 শ্রমিক কাজ করে, সেই শ্রমিকদের পরিবহনে তারা একটা সুবিধা পায়। সব কিছু মিলে একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে পরিবহন শ্রমিক মালিকরা তাদের যে দাবি, সেই দাবির প্রতি একত্রতা ঘোষণা করে তারা এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। 3 দিন ব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে সিলেটের জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম আমাকে জানিয়েছেন যে গতকালকে দফায় দফায় তাদের সাথে সভা হয়েছে, মিটিং হয়েছে এবং যে পরিবহন শ্রমিক নেতা ইউসুফ আলীও আমাকে জানিয়েছেন, তিনিও বলেছেন যে গতকালকে জেলা প্রশাসকের সাথে দফায় দফায় সভা হয়েছে, কিন্তু জেলা প্রশাসক যেটি জানিয়েছেন তাদের কাছে যে পাথর কোয়ারিগুলি খুলে দেওয়ার এখতিয়ার কিন্তু জেলা প্রশাসনের নয়, এটি খনিজ সম্পদ মন্ত্রণালয়। এবং ইতিমধ্যে শুধুমাত্র সিলেট অঞ্চল নয়, বাংলাদেশের সবকটি পাথর কোয়ারি থেকেই পাথর উত্তোলন বন্ধ রয়েছে এবং এই পাথর উত্তোলন পরিবেশের বিঘ্ন ঘটার কারণে বা পরিবেশ ধ্বংসের যে অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থা যাতে করে সৃষ্টি না হয়ে পাথর কিভাবে উত্তোলন করা যায় সেই জন্য সংসদীয় একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং সংসদীয় কমিটি সুপারিশ করবে এবং সুপারিশের ভিত্তিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় পাথর কোয়ারিগুলো খুলে দিবেন এবং সেই প্রক্রিয়াই চলছে। সেই প্রক্রিয়ার মধ্যে সিলেটের জেলা প্রশাসক কোনোভাবে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার এখতিয়ার রাখেন না বা তিনি কোনো দায়িত্ব রাখেন না, এগুলো সম্পূর্ণ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। সেক্ষেত্রে এখানে ধর্মঘটটা কারণে সিলেট বিভাগের প্রবেশমুখ মাধবপুর থেকে সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে, অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গেছে। মোটামুটি ইকবাল, এই ছিল সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনাকালে উদ্বেগজনক হারে চরাঞ্চলগুলোতে বেড়েছে বাল্যবিয়ে। শিক্ষা আর অর্থনৈতিক সংকটে
প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন তারা, যাদের বেশিরভাগ নদী ভাঙনের শিকার। এতে মাতৃমৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিয়ে বন্ধে এখনই উদ্যোগ না নিলে চ্যালেঞ্জ হবে এসডিজি লক্ষ্য অর্জনে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। রাজশাহীর পদ্মার পাড়ের সীমান্তবর্তী ভাঙন কবলিত এক দুর্গম গ্রাম চর খিদিরপুর। ছবির মতো সুন্দর এই গ্রামে বাল্যবিয়ে এক মহামারী রোগ। এই গ্রামের শাহানা খাতুনের বিয়ে হয়ে 7ম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় বিয়ের 1 বছরের মাথায় এক সন্তানের মা। স্কুল বন্ধের কারণে মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাপে বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে এখন। করোনার জন্য ম্যাডাম আসছে না, বিয়ে তো দিতে হবে, সেজন্য দিয়ে দেয় ছোট থাকতে। করোনা স্কুল বন্ধের ফাঁকে দীর্ঘ সময় ধরে ঘরবন্দির সময়ে চরগুলোতে বেড়েছে বাল্যবিয়ে। চরে মেলা কথা মানুষ কথা বলি, তাহলে ছোট থাকতে বিয়ে দেয় মানুষ। গরিব মানুষ এখানে লেখাপড়া করা পারে না, পাত্রপাত্রী ঠিক হলে দিয়ে দেয়। জাতিসংঘের সংখ্যা করোনার কারণে আগামী 1 দশকে অতিরিক্ত আরও 1,30,00,000 বাল্যবিয়ের শিকার হতে পারে। আর ইউনিসেফ প্রকাশিত চলতি বছরের 7 অক্টোবর 2020 সালের তথ্য বলছে সে বাংলাদেশ। সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদন বলছে, করোনার কারণে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়েছে বিশ্বে 5 লাখেরও বেশি কন্যা শিশু, যা আগামী 2025 সাল নাগাদ ঝুঁকিতে ফেলবে 25 লাখ কন্যা শিশুকে। দেখতেছেন যে স্কুলে যাওয়ার পথে সে রেপ হচ্ছে, স্কুলেও সে নিরাপদ না। সব দিক থেকে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেই পিতা মাতার রাতের ঘুমটা আসলেই নষ্ট হয়ে গেছে, এই কোভিড সময় আরও বেশি। স্থানীয়রা বলছেন, করোনার সময় শুধু এই চরেই 50 জনের অধিক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। কন্যা ও শিশু কিশোরদের সামাজিক নিরাপত্তার অভাব, শিক্ষার সুযোগ না থাকা আর অর্থনৈতিক সংকট, এই 3 কারণেই এই চর খিদিরপুরের বাল্যবিয়ের প্রধান কারণ। এখানকার মানুষ বলছেন, শিক্ষার সুযোগ নিশ্চিত করার আর্থসামাজিক উন্নয়ন ছাড়া এখানকার বাল্যবিয়ের রোধ করা অনেকটাই চ্যালেঞ্জ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চর খিদিরপুর, রাজশাহী। পদ্মা সেতু প্রকল্পের খবর। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতু সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন, তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত সার্ভিস এরিয়া 2-এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিং পুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাঙ্ক সহ নানা সুবিধা। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা, তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সময় সংবাদে আরও থাকছে, ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন জমি।
আর এখানেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত চিপো। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বোলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। পুরো এলাকাটির অধিকাংশই গত কয়েক বছর আগেও ছিল সাগরের অংশ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এই জলাভূমিতেই গত 2 বছরের বেশি সময় ধরে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদনে যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে এবং বেজা কর্তৃপক্ষের অনুরোধে একটা ফিজিবিলিটি স্টাডিও করানো হয়েছে ডেনমার্কের একটা কোম্পানি দিয়ে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। সাগর থেকে বালি এবং মাটি এনে তৈরি করা হয়েছে নতুন 30,000 একর ভূমি, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। বীরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। করোনার ভ্যাকসিন সরবরাহের সময় হামলা বা ডাকাতির আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করল ইন্টারপোল। সোমবার সংস্থাটির মহাসচিব জার্গেন স্টক বলেন, টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে অপরাধ সংঘটিত হতে পারে। করোনা ভাইরাসের মূল্যবান টিকা দ্রুত পেতে বিভিন্ন স্থানে দুর্নীতি ব্যাপক হারে বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এরই মধ্যে জার্মানিতে করোনা টিকা পরিবহনের নিরাপত্তায় সেখানকার কেন্দ্রীয় পুলিশ সদস্যদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের মতো জার্মানিও গোপন স্থানের টিকা মজুদের কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান 2 রাজনৈতিক শিবিরেই চলছে ব্যাপক রদবদল। 2 দিন আগে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। সোমবার দুপুরে প্রভাবশালী বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা খাঁকে তৃণমূলে এনে পাল্টা জবাব দিয়েছেন দলটির সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপরই তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক কারণে দল ভাঙার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ইট মারলে পাটকেল খেতে হয়, বহু প্রচলিত এই প্রবাদটি যেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2 দিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে 2021 সালে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 ঘন্টা না পেরোতেই মমতার প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত বিজেপি শিবির। সোমবার দুপুরে তৃণমূল ভবনে হাজির হয়ে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার কথা জানান বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূলে যোগ দেওয়ার পরপরই মোদি অমিত শাহর সমালোচনা করে মমতা অভিষেক বন্দনাও শোনা গেল তার মুখে, যা শুনে রীতিমতো হতবাক কট্টর বিজেপি বিরোধীরাও। পরিবারে থাকতে গেলে বাবা মার কথা শুনে চলতে হয়, সেরকম কিন্তু আমাকে একটা পার্টির গাইডলাইন মেনেই চলতে হয়, তো সেটা ধরে রাখুন কোথাও পার্টির গাইডলাইন ছিল। যদিও এই ঘটনার পরই সুজাতার বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে মমতার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ডাকও দেন তিনি। সুজাতার সঙ্গে আমার কোনো পারিবারিক স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না।
এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কাছে আকুতি জানিয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আলটিমেটলি আমাদের ঘরটা ভেঙে গেল। আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কত রদবদল হবে তা দেখার অপেক্ষায় সব মহল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ডিফেন্স লাইনে ইনজুরি সমস্যা আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরার। অন্যদিকে বিদেশি ফুটবলাররা না আসায় আত্মবিশ্বাসী হতে পারছে না রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। বসুন্ধরা কিংসের মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন তারকায় ঠাসা দেশি বিদেশিদের নিয়ে। গোলকিপিংয়ে ভরসা আনিসুর চিকো। তবে তারা চিন্তিত ডিফেন্স লাইনে ইনজুরি নিয়ে, খেলতে পারবেন না তপু, সুশান্ত ও ফয়সাল। তারপরও জয় তুলে নিয়ে আসর শুরু করতে চায় তারা। এদিকে ঢাকায় ফুটবলে রহমতগঞ্জের সুখ্যাতি জায়ান্ট কিলার হিসেবে। তবে এবার সেই আত্মবিশ্বাস নেই পুরান ঢাকার ক্লাবটির। দলের বেশিরভাগ ফুটবলারই বয়সে তরুণ। তার চেয়েও সমস্যা প্রকট হয়েছে বিদেশিরা এখনও দলে যোগ না দেয়ায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। করোনার নতুন ধরন নিয়ে ইউরোপ জুড়ে আতঙ্ক। ব্রিটেনের বাইরে বেশ কয়েকটি দেশে শনাক্ত। প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। বন্ধ দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল, বিপাকে সাধারণ মানুষ। মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাবা বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে এখন। করোনাকালে চরাঞ্চলগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। মাতৃমৃত্যুর সংখ্যা, চ্যালেঞ্জ এসডিজি লক্ষ্য অর্জন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।